দেখো আমরা সবার প্রথম যেটা পড়বো সেটা হলো কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক সম্পর্কিত। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক সম্পর্কিত জায়গা থেকে আমাদের যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেটা পারতে গেলে আমাদের জানতে হবে যে কার্তেশীয় স্থানাঙ্ক নর্মালি প্রকাশ করে এক্স আর ওয়াই দ্বারা, যেখানে এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কোটি। আর পোলার স্থানাঙ্ক প্রকাশ হয় একটা আর একটা কি দ্বারা বলতো, থেটা। আর হচ্ছে মডুলাস মানে মান বোঝায়, আর থেটা হচ্ছে কি আর্গুমেন্ট মানে কোণ বোঝায়। এখন আমরা প্রথমত এটা শিখে নিই কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা কেমন। যেমন এক্স সমান লেখা যায় আর কস থেটা, ওয়াই ওয়াই সমান লেখা যায় আর সাইন থেটা। এই দুটো লাইন মনে রাখতে হবে। এবং আর যেহেতু মান, আর এই মান সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই থেটা মানে আর্গুমেন্ট, এই থেটা বের করার আবার সমস্যা আছে। আমাকে চারটা ঘরের জন্য, আমরা জানি আমাদের চারটা কোঅর্ডিনেট আছে, চারটা ঘরের জন্য থেটা বের করার সূত্র আমাদের ভিন্ন ভিন্ন চার রকম হবে আর কি। যেমন যদি তুমি এখানে অবস্থান করো, তার মানে তোমার স্থানাঙ্ক ধরো এক্স আর ওয়াই, ভুজ আর কোটি দেওয়া আছে, যেখানে আর বোঝায় কি মূল বিন্দু থেকে ডিরেক্ট এই দূরত্বকে বলা হয় আর। আচ্ছা, আমরা জানি যে এখান থেকে এটুকু হচ্ছে ভুজ এক্স, আর এখান থেকে এটুকু কি কোটি কি ওয়াই, আর এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ওটা ভাবলেই কিন্তু আর বের করার সূত্র আসতেছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা হলো আমার কোণ। এখন কোণ তো আমরা দুইভাবে মাপতে পারি, একটা ঘড়ি কাটার বিপরীত দিকে, আর হলো ঘড়ি কাটার দিকে। যদি আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে কোণ মাপি তাহলে সেটা তোর ইচ্ছা, তুমি দিকে মাপবা নাকি বিপরীত দিকে মাপবা। যদি দিকে মাপো তাহলে দেবা নেগেটিভ, আর যদি বিপরীত দিকে মাপো তাহলে কি দেবা পজিটিভ। তবে চেষ্টা করবা সবসময় ছোট কোণ মাপার। কি মাপবা? ছোট কোণ। যেমন তুমি যদি এই পুরা বড় কোণটা এই দিক থেকে মাপতা, মানে ঘড়ি কাটার দিকে এই বড় কোণটা মাপতে যাইতা, তাহলে কোণটা বিশাল বড় হইতো। আর এখান থেকে মাপতে গেছি কি হয়েছে, কোণটা ছোট হয়েছে। তাহলে চেষ্টা করব কি কোণ মাপার, ছোট কোণ মাপার চেষ্টা করব, ঠিক আছে। এখন আমরা এই কোণটা কিভাবে বের করব, আমরা অলরেডি আমার ভুজ আর কোটি জানি, মানে ওয়াই জানি এবং এক্স জানি, ধরে নাও জানি। তাহলে আমরা কিন্তু লম্ব জানি আর ভূমি জানি, আর লম্ব আর ভূমি জানলে সূত্রই কি ট্যান থেটা লম্ব বাই ভূমি। যে লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে কি বলতো এক্স, তাহলে ট্যান থেটা সমান হয় ওয়াই বাই এক্স। তাহলে থেটার সমান আমরা বলতে পারি ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। আমরা প্রথম চতুর্ভাগে থেটা বের করার সূত্র ইউজ করব এটা। আচ্ছা, আমি আর বুঝাবো না, এবার দ্বিতীয় চতুর্ভাগে যাব। তুমি সেমভাবে দ্বিতীয় চতুর্ভাগে আসলে এটা নির্ণয় করতে চাও, সূত্রটা মনে রাখবা, থেটার সমান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মানে এখানে যদি কোনো বিন্দু থাকতো সেক্ষেত্রে এই সূত্র ইউজ করতাম। তুমি যদি তৃতীয় চতুর্ভাগে যাও তাহলে পাই মাইনাস করছো না তখন, এটা অবশ্য কাহিনী আছে। প্রথম দুই চতুর্ভাগে যদি তুমি ঘড়ি কাটার বিপরীত দিক থেকে মাপো তাহলে কোণগুলো ছোট হয়, আর 3 নম্বর আর 4 নম্বর চতুর্ভাগে যদি তুমি কোণগুলা ঘড়ি কাটার দিকে মাপো তাহলে টেকনিক্যালি কি হয়, কোণগুলা ছোট হয়। এই জন্য দেখবা তৃতীয় চতুর্ভাগের সূত্রে সামনে মাইনাস থাকে, সামনে কি থাকে মাইনাস। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম যে মাইনাস পাই, এরকম করতাম না আমরা দ্বিতীয় চতুর্ভাগে কি ইউজ করতাম, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগে আমরা ওই সূত্র ইউজ করবো, তাই সামনে কি দেবো একটা মাইনাস। সেমভাবে 4 নম্বর চতুর্ভাগে যদি আমরা যাই তাহলে এমনটা হবে থেটা সমান, এই শুনো, 2 এর সাথে 3 এর মিল আছে আর 1 এর সাথে 4 এর মিল আছে। 1 এর যে সূত্র ছিল 4 এর সূত্র একই রকম হবে, শুধু সামনে কি দেবে একটা মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো 2 এর সাথে 3 এর মিল আর 1 এর সাথে এই 4 এর মিল দেখো, দেখতে পাচ্ছি আমরা। এখন কথা থাকে যে তুমি, আমি আগেও বলেছি কোণ দুইভাবে মাপা যায়, ঘড়ি কাটার দিকেও মাপা যায়, ঘড়ি কাটার বিপরীত দিকেও মাপা যায়। তুমি চাইলে এই কোণটাকে পজিটিভ কোণ আকারেও বের করতে পারো, সেক্ষেত্রে সূত্র হবে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আবার এক্ষেত্রেও তুমি বের করতে পারো, সেক্ষেত্রে হবে 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সাদা কালার দিয়ে যেগুলো লিখে দিছি সেগুলো দিয়ে করলেই হবে। যদি মন চায় না আমি এটাও জানবো তো জেনে রাখতে পারো, 3 নম্বরটা তুমি এভাবে বের করতে পারো, 4 নম্বরটা তুমি এভাবে বের করতে পারো। এবার তাহলে আমরা
কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সম্বন্ধে দুইটা কথা মনে রাখবো। একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। আর বের করার সূত্র একটাই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা বের করার সূত্র কয়টা? চারটা। ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেটে, ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেটে মানে ঘরে থিটা বের করার সূত্র কি হতে পারে? ভিন্ন ভিন্ন হতে পারে। একের সাথে চারের মিল আছে, দুইয়ের সাথে তিনের মিল। এক আর 2 নম্বর সূত্র মনে রেখে তাহলে সামনে মাইনাস লাগা দিলে কি হয়ে যাবে? 3 আর 4 নম্বর সূত্র হয়ে যাবে। এখন এই কার্তেশীয় পোলার স্থানাঙ্ক দিয়ে আমরা বের করা শিখব দূরত্ব, যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি। যদি তোমাকে একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয় x1, y1, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয় x2, y2, এগুলা কি ভুজ আর কোটি দেখতে পাচ্ছ না? এটা তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক। এই দুইটি জায়গার মধ্যবর্তী যে দূরত্ব, এটা বের করার সূত্র খুবই সহজ, রুট ওভার ভুজের অন্তর, ভুজ কি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কোটির অন্তর y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটাই মূলত ওই দুটি জায়গার মধ্যবর্তী কি প্রকাশ করে? দূরত্বকে প্রকাশ করে থাকে। এটা হলো 1 নম্বর কথাবার্তা। 2 নম্বর কথায় আমরা আসি। এটা শিখলাম কোন স্থানাঙ্কের সাহায্যে? কার্তেশীয় স্থানাঙ্কের সাহায্যে। যদি সেম প্রশ্ন আমাকে পোলার স্থানাঙ্ক দিয়ে দেয়, ধরো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক বললো আমাকে r1, θ1, বি বিন্দুর স্থানাঙ্ক বললো আমাকে r2, θ2। তাহলে এবার যদি আমাকে এই দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? এটা তো হয় তোমাকে কি করতে হবে জানো? হয় তোমাকে এটাকে এক্স ওয়াই বানিয়ে নিতে হবে। আমরা জানি যে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। এটাকে এক্স ওয়াই বানিয়ে নিতে হবে। যদি এক্স ওয়াই বানিয়ে নিতে পারো তাহলে তো আগের সূত্র প্রয়োগ করলে হয়ে যাচ্ছে। আর যদি তুমি মনে করো না আমি আগের সূত্র বানাবো না, মানে এক্স ওয়াই বানাবো না, তাহলে কিভাবে করবো? তাহলে তোমাকে আরেকটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos θ1 d ফার্স্ট θ2। দেখো থেটা যেটা বড় হবে তুমি সেটা আগে বসাবা, ঠিক আছে? θ1 যদি ছোট হয় θ1 পরে বসাবা, θ2 যদি বড় হয় আগে বসাবা। ওকে, এই যে ডিফার চিহ্ন দিছি, কি চিহ্ন দিছি? ডিফার্স। সবাই কি বুঝতে পারলা? তাহলে এই কয়েকটা সূত্র ইউজ করলে আমরা পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের যে কোনো ম্যাথ করতে পারবো, ঠিক আছে? টপিকের নাম লিখছি আমরা অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। তোমরা জানো এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। ধরো আমি একটা বিন্দুর স্থানাঙ্ক ধরলাম, ধরো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু। ধরলাম যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এখন আমরা ভাবতেছি যে এই যে এ থেকে বি যে সরলরেখাটা, এ থেকে বি যে আমাদের সরলরেখাটা, এই সরলরেখাটার মধ্যে একটা বিন্দু আছে, মানে মধ্যে বলতে এর ভিতরে ধরো একটা বিন্দু আছে, এই বিন্দু, এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু। সি বিন্দু যেহেতু ওই সরলরেখার মধ্যে আসতে, মানে কি এটা অবশ্যই তাকে অন্তর্বিভক্ত করেছে, মানে ভেতর থেকে বিভক্ত করেছে। কোন কোন অবস্থা বিভক্ত করেছে? এসি আর বিসি অবস্থানে বিভক্ত করেছে। ধরলাম যে এসি এই অংশের পরিমাণ হচ্ছে m1 আর এই অংশের পরিমাণ ধরলাম আমরা m2। তাহলে কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সি বিন্দুটা এবি এই সরলরেখাটাকে m1 এবং m2 অনুপাতে কি করেছে? অন্তর্বিভক্ত করেছে। এখন আমার যদি প্রশ্ন করা হয় তাহলে এই বিন্দুর তুমি স্থানাঙ্ক বের করে দাও, যে বিন্দু আমাকে m1 এবং m2 অনুপাতে কি করেছে? অন্তর্বিভক্ত করেছে, যদি এই প্রশ্ন করা হয়। তাহলে যে কাজটা করবা সেটা হলো, যদি অন্তর্বিভক্ত করে তাহলে x সমান, খুবই সহজ, একটু মনোযোগ দিই সবাই, নিচে এই অনুপাত দুটা যোগ করবা, m1 প্লাস কি লিখলাম? m2। মনোযোগ দিও। এবার যদি তুমি m1 লেখো, তুমি বের করতেছো কি? x না? মনোযোগ দাও, তুমি বের করতেছো কি? ভুজ না? তাহলে m1 লিখলে m1 এর সাথে গুণ করবা, 1 এর সাথে 2 নাম্বার ভুজ গুণ করবা, x2, মানে m1 হলো এই পাশেরটা, তাহলে এই পাশের ভুজ না গুণ করে ওই পাশের ভুজ গুণ করবা, প্লাস এবার যদি m2 লেখো তাহলে এই পাশের 2 নাম্বার ভুজ গুণ না করে এই পাশের 1 নাম্বার ভুজ কি করবা? গুণ করবা। তাহলে বের হয়ে আসবে কি? ভুজ। তাহলে কোটি কিভাবে বের হয়ে আসবে? সেম ভাবে কোটির ক্ষেত্রেও আমরা নিচে যোগ করব m1 প্লাস m2, উপরে m1 এর সাথে গুণ করব আমরা y2 আর m2 এর সাথে গুণ করব আমরা y1।
আশা করি আমরা ভুজ এবং কোটি বের করা শিখতে পারছি। ম্যাক্সিমাম ম্যাথে কিন্তু ভুজ আর কোটি বের করতে বলবে না, তোমাকে এই এক্স ওয়াই দেওয়া থাকবে, তোমাকে মূলত বলবে তুমি M1 এবং M2 বের করো। কি বের করো? M1 এবং M2 বের করো। ঠিক আছে, এরকম প্রশ্নই আসে। একটা ট্রিক্স বলে দিই, যদি M1 এবং M2 দুইটাই বের করতে বলে আমাদের ঝামেলাটা কি বাঁধবে? এই সমীকরণের মধ্যে দেখো M1 এবং M2 দুইটাই অজানা রাশি। একটা সমীকরণ থেকে দুটো অজানা রাশি বের করার সো টাফ লাগবে আমাদের কাছে। তো যেহেতু অনুপাত কি M1:M2, তোমাকে চাইলে M1 M2 দ্বারা ভাগ করতে পারো না? ইস টু কি 1 হয়ে গেল না ভাগ করলে? এই M1:M2 এটাকে যদি তুমি কে ধরতে পারো, তাহলে অনুপাত কি হয়ে গেল? K:1। তাহলে এখন মনে মনে ভাবতে হবে যে কে মানে আমার M1 আর 1 মানে আমার কি? M2। তুমি এই ম্যাথটা যদি এখন কমপ্লিট করো, ধরো এই সূত্রেই তুমি এই ম্যাথটা করলা, যে x সমান M1 এর জায়গায় লিখলা K:(x2), 1:(x1) আর K+1। দেখো তো এই সমীকরণ যদি x এর মান দেওয়া থাকে, তাহলে এই সমীকরণ সমাধান করলে কিন্তু আমি আরামে k এর মান পাবো, পাবো না? এন্ড কে এর মান যদি সাপোজ আমি 2ও পাই তাও সুবিধা। কেন? কারণ M1/M2 সমান ধরো আমি 2 পাইছি, এটাকে 2 বাই নিচে একটা 1 কল্পনা করা যায় না? তাহলে আমি M1 সমান 2 লিখতে পারি, আর M2 সমান কি লিখতে পারি? 1। আশা করি সবাই বুঝতে পারছো। যদি আমাদের এরকম M1 M2 বের করতে বলে, তো আমরা এই লাইনটা মাথায় রাখবো যে M1/M2:1 কল্পনা করে নেব, আর M1/M2 কে কি ধরবো? কে। তাহলে দেখবো ম্যাথ করলে কে এর মান বের করতে পারলেই M1 আর M2 এর মান কি করা যাবে? বের করা যাবে। এখন আমি চলে যাব বহির্বিভক্তির ক্ষেত্রে। বহির্বিভক্তির ক্ষেত্রে যদি যাই আমরা, খুবই মজার। এই একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আচ্ছা, বহির্বিভক্তি ব্যাপারটা কেমন একটু বোঝা লাগবে। আগের বার দেখেছিলাম একটা বিন্দু ছিল ওই দুটি সরলরেখার মধ্যে, এখন ওই বিন্দুটা ওই দুটি সরলরেখার মধ্যে না, বরং বাইরে কোথাও। কোথায় হবে? বাইরে কোথাও। ধরো মনে করো সাপোজ এখানটা একটা বিন্দু আছে, যে বিন্দুর নাম দিলাম আমি সি। এই সি বিন্দু অবশ্যই যদি ভিতরে নেই, তার মানে বহির্বিভক্তি করছে। কি অনুপাতে করছে? একবার দেখতে পাচ্ছি আমরা, আমরা যদি আঁকায় দেখাই, এ থেকে সি এই একটা অনুপাত, আমি ভিন্ন একটা লাইন দিই। আবার দেখতে পাচ্ছি বি থেকে সি এই একটা অনুপাত। মানে সি বিন্দুটা এ বি সরলরেখাটাকে কি করেছে? বহির্বিভক্ত করেছে। তাহলে আমার লাগবে এ থেকে সি এর দূরত্ব, আমার লাগবে কি বি থেকে সি এর পরিমাণ। তাই আমি যদি বলি এটা M1:M2 অনুপাতে কি করেছে? বহির্বিভক্ত করেছে। কোনো আপত্তি আছে? আগের বারের মতোই। তাহলে আমার যদি সেম ব্যাপার এক্স এর মান বের করতে বলে, খুবই সহজ। আগের বার যোগ করছিলাম অন্তর্বিভক্তির ক্ষেত্রে, এবার করবা বিয়োগ। তো জাস্ট কি করবা? M1 থেকে M2 বাদ দিবা। M1 কোনটা ধরছি আমরা? বড়টাকে ধরছি। তাহলে M1 থেকে M2 বাদ দিতে কোনো সমস্যা আমাদের নাই। এবার কি শিখছো? আগের বারের মতোই M1 যদি ধরো, তাকাও মনোযোগ দেই, আমি M1 মাপছি কোন জায়গা থেকে? এ থেকে না? তাহলে M1 হচ্ছে এ থেকে মাপলে এই যে 1 1 গুণ করবো না, 1 এর সাথে কি গুণ করবো? এখানকার 2। তাহলে M1x2 এখানে অবশ্যই মাইনাস M2x1, y সমান M1 মাইনাস M2, এখানে করব আমরা M1 ইন্টু y2 মাইনাস M2 ইন্টু কি y1। আশা করি এই দুটো সূত্রের মাধ্যমে আমরা আগের বারের মতোই ইউজ করে বিভিন্ন ম্যাথ কমপ্লিট করতে পারবো। আচ্ছা, এই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত শেখার পরে একটা লেজ লাগাই দিই, সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু নির্ণয় খুবই সহজ। ধরো এ একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2। এখন যদি কোনো কারণে তোমাদের বলে এটার মধ্যবিন্দু বের করো, আসলে মধ্যবিন্দু কি অন্তর্বিভক্তি করে না? মধ্যবিন্দু অবশ্যই এ বি এর কি কোথায় আছে? মাঝে কোথাও আছে। যাও, মনে রাখবো মধ্যবিন্দু সবসময় অন্তর্বিভক্তির সূত্রে পড়ে। দরকার নেই মনে রাখারও দরকার নেই, তোমাকে মধ্যবিন্দুর স্থানাঙ্কই বেশিরভাগ সময় বের করতে বলবে। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র খুবই সহজ, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, আর ওয়াই এর ক্ষেত্রে কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড কি হবে? 2। আশা করি সবাই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করাটা বুঝছো। দেখো এই টপিকটা অনেক ইজি, তোমরা পারো আমি বিশ্বাস করি।
ত্রিভুজের ভর কেন্দ্র, ধরো একটা ত্রিভুজ এ, এ বি সি একটা ত্রিভুজ, তোমরা সবাই জানো ত্রিভুজের তিনটা মধ্যমা ত্রয় যেখানে ছেদ করে, মধ্যমা ত্রয় যেখানে ছেদ করবে সেখানে একটা কেন্দ্র পাই আমরা, ওই কেন্দ্রকেই বলতেছি আমরা ভর কেন্দ্র। দেখো আমি যদি আঁকায় দেখাই, তাহলে মধ্যমা মানে কি, তার মানে মধ্যমা মানে কিন্তু এই, আমি যদি নাম দিই এ ডি, তাহলে এই বিডি আর সিডি পরস্পর সমান, কারণ মধ্যমা দুই ভাগে সমান, দুই ভাগে কি করে ভাগ করে। ধরো এই যে এটা জায়গায় ছেদ করলাম আমরা, এগুলোর নাম দিলাম এডি, এর নাম দিলাম বিই, এর নাম দিলাম সিএফ। তার মানে এরা কিন্তু কি করছে, এর সব বাহুকে সমান দুই ভাগে কি করছে, ভাগ করছে। এই যে ভর কেন্দ্র, এই যে যেটা ছেদ বিন্দু পাইলাম, এটাকেই বলতেছি আমরা কি কেন্দ্র, ভর কেন্দ্র। এই ত্রিভুজের ভর কেন্দ্র বের করার আমরা সূত্র শিখবো এখন। তবে এক্ষেত্রে দেওয়া থাকবে অবশ্যই তিনটা বিন্দুর স্থানাঙ্ক, মানে ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুর কি থাকবে, এখানে স্থানাঙ্ক দেওয়া থাকবে। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তুমি এই ভর কেন্দ্র, ধরো নাম দিলাম জি, এই ভর কেন্দ্রের একটা কি রয়েছে, স্থানাঙ্ক রয়েছে এক্স ওয়াই। এই এক্স ওয়াই বের করার সূত্র মনে রাখবো অনেক ইজি, যতগুলো শীর্ষবিন্দু আছে সবার যোগফল ডিভাইড 3, আর ওয়াই সমান সবগুলা কোটির যোগফল ডিভাইড 3। আশা করি এটা মনে রাখা খুব একটা কঠিন কাজ না তোমাদের জন্য, অনেক ইজি একটা ব্যাপার। ত্রিভুজ নিয়ে যেহেতু কথা বলা শুরু হয়েছে, আমাদের অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল বের করাও শিখতে হবে। তো টপিকের নামটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা মানে হলো অবশ্যই আমাকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে। বের করা খুবই সহজ, প্রথমে হাফ লিখবা, হাফ লিখার পরে সমান প্রথমে ভুজগুলো লিখবা x1 x2 x3, তারপরে কোটিগুলো লিখবা y1 y2 y3, লাস্টে জাস্ট খালি 1 বসাই দিবা, লাস্টে কি বসাই দিবা, তিনটা 1। এবার এই নির্ণায়ককে সমাধান করলেই আমরা চাইলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। নির্ণায়ক যখন আমরা করাবো তারপরে এগুলো অনেক ইজি লাগবে, সমস্যার কোনো কারণ নেই। আর যদি তোমরা এই নিয়মে করে অভ্যস্ত না হও, তুমি 9-10-এর নিয়মে করতে পারো। হাফ দিবা, দিয়ে দুইটা করে সাজাবা, x1 y1 x2 y2 x3 y3, লাস্টে আবার রিপিট করতে হয় তাই না, x1 y1, মনে আছে তোমাদের? এবং এইভাবে গুণ করতে হয়, গুণ করার শেষে বিয়োগ চিহ্ন দিয়ে আবার উল্টা দিক থেকে গুণ করতে হয়। তো এই নিয়মটা একটা ওল্ড ওল্ড নিয়ম, মনে করে দরকার নাই, তোমরা এই নিয়মে করলেও বেশি ইন্টারেস্টিং ফিল করবা, ঠিক আছে? নির্ণায়ক পারতে হবে, এই নিয়মে কি পারতে হবে, নির্ণায়ক। এটা নির্ণায়ক পারতে অনেক ইজি। এই 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ, 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বাদ দিলেই প্রথম দুটা কি হয়ে যাবে, 0 1 ধরে নির্ণয় করলে কি হয়ে যাবে, ক্ষেত্রফল বের হয়ে চলে আসবে। তো এই সমস্যা না, যখন ম্যাথ করাবো তখন দেখাবো। ত্রিভুজের ক্ষেত্রফল পারলে তোমাদের আসলে উচিত চতুর্ভুজের ক্ষেত্রফলটাও শিখে ফেলা, চতুর্ভুজের ক্ষেত্রফলটাও শিখে ফেলা উচিত। চতুর্ভুজে চারটা শীর্ষবিন্দু থাকবে, চারটা থাকলে সমস্যা নাই। আমরা যে কাজটা করব, এই ক্ষেত্রে কিন্তু আমরা নির্ণয়কের সূত্র ইউজ করতে পারবো না, আমাদের এই ওল্ড ফ্যাশন x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এই চারটা কিন্তু দেওয়াই লাগবে, চারটা শীর্ষবিন্দু চারটা লিখলাম। এবার এই প্রথমটা রিপিট করব, x1 y1, তারপরে এই ছোটবেলায় যেটা করতাম এই গুণগুলো করব, মাইনাস চিহ্ন দিয়ে আবার কি করবো, এখান থেকে গুণ করবো, তাই না? মনে আছে সবার, মনে আছে? তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে চতুর্ভুজের ক্ষেত্রফল কত। দেখো এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সিকিউএ এই টপিকটা কিন্তু খুব আসে, এটাকে অনেক ভালোভাবে করবা। সরলরেখার ঢাল সংক্রান্ত, তিনভাবে ঢাল বের করা যায়, তিনভাবে সরলরেখার ঢাল বের করা যায়। যেমন ধরো তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, কোনো সরলরেখার উপরে দুটা বিন্দু x1 y1 x2 y2 দেওয়া আছে, সরলরেখার দুইটা বিন্দু দেওয়া আছে, তোমাকে বলো ঢাল বের করো। এখন ঢাল বের করার সূত্র হবে m সমান y1 মাইনাস y2 x1 মাইনাস x2, এটা মনে রাখবা। 2 নম্বর সূত্র, তোমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে x প্লাস
by প্লাস সি সমান 0। এটা কিসের সমীকরণ? সরল রেখার সমীকরণ। তুমি এই সরলরেখার সমীকরণে জাস্ট এরকম রূপ দিতে পারলেই তুমি ঢাল পেয়ে যাবা, y সমান mx প্লাস সি। যেমন তুমি বলো এখানে তো x এর সহগ থাকলে সমস্যা নেই, বাট y এর সহগ থাকা যাবে না তোমার নিয়ম অনুযায়ী। তাহলে আমি by এক পাশে রাখলাম আর মাইনাস এক্স মাইনাস সি লিখলাম। এবার b থাকা যাবে না এরকম রূপ দিতে গেলে, তাই আমরা কি করলাম, b দিয়ে সবাইকে ভাগ করে দিলাম। তাহলে কি হচ্ছে, a বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তাহলে এক্স এর সহগটাই তো ঢাল, m মানে ঢাল। তাহলে এখানে m কত হবে, মাইনাস এ বাই বি। এটাই মনে রাখবে, মাইনাস এ বাই বি। তাহলে এই সরলরেখার সমীকরণ দিলে আমরা ঢাল বের করার সূত্র মনে রাখবো, মাইনাস এ বাই বি। 3 নাম্বার, যদি তোমাকে এই দুটার একটাও না দিয়ে বরং বলে দেয় তুমি যে সরলরেখার ঢাল বের করতে চাচ্ছ ওই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, যদি মনে রাখবা এক্স অক্ষের কোন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করতে হবে, তাহলে আমরা বলতে পারি ঢাল বের করার সূত্র হবে ট্যান থেটা। তার মানে ট্যান যদি 30 ডিগ্রি বলে দেয় বসাতে দেবো ট্যান 30 ডিগ্রি। আর ট্যান 30 ডিগ্রির মান তোমরা সবাই জানো 1/√3। এরকম করে বের করবা। হ্যাঁ, যদি দেওয়া থাকে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ কত 30 ডিগ্রি, তাহলে ঢাল হবে কি এম সমান ট্যান থেটা। তাহলে থেটার মান 30 বসা দিলেই অঙ্ক হয়ে যাবে। এই 3 ভাবে আমরা সরলরেখার ঢাল বের করতে পারি। এখন আমরা এইগুলা বের করে লাভটা কি? লাভ একটাই, আমরা সরলরেখার সমীকরণ বের করতে চাই। কি বের করতে চাই? সরল রেখার সমীকরণ আসলে নির্ণয় করতে চাই। এই যখন আমি এগুলা লিখবো, এগুলা যে কথা অনুযায়ী লিখতেছি এই কথা অনুযায়ী আমি কালকে জিজ্ঞেস করব, সেই কথা অনুযায়ী কথা হবে। প্রথম শর্ত, আমি সমীকরণ বের করতে চাই সরল রেখার। তো যদি এমন বলে যে তুমি একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো, মূল বিন্দুগামী, মনে রাখবা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে মনে রাখবা সি এর মান সবসময় 0 হয়, সি এর মান সবসময় কি হবে, 0 হবে। এবং এই সরলরেখায় নর্মালি তোমাকে ঢাল দেওয়া থাকবে, ঢাল দেওয়া থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে যদি সি 0 হয় তাহলে আমার সমীকরণ আমরা দেখেছিলাম ওয়াই সমান এম এক্স প্লাস সি। যেহেতু মূলবিন্দু মানে গামী তাই সি এর মান তো 0, তো সি লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, ওয়াই সমান এম এক্স, এটা মনে রাখবা। এবার যদি মূল বিন্দুগামী না হয়, যদি যে কোনো একটা বিন্দুগামী বলে দেয় যে কোনো একটা বিন্দুগামী এবং ঢাল দেওয়া আছে, তুমি সরলরেখার সমীকরণ বের করো, তাহলে এইটাই সবচেয়ে বেশি লাগে, ওয়াই মাইনাস ওই বিন্দুর y1 m ইন্টু এক্স মাইনাস ওই বিন্দুর x1। আমরা এটা মনে রাখবো। 3 নাম্বার ফর্মুলা, যদি একটা বিন্দু না দিয়ে থেকে বরং দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে আরো সুবিধা। একটা বিন্দু না দিয়ে কি করলো, দুইটা বিন্দু উল্লেখ করলো যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো, তাহলে একদম ইজি, ওয়াই মাইনাস ওয়াই1 এক্স মাইনাস x1, ওয়াই মাইনাস ওয়াই1 এক্স মাইনাস x1। এবার এখানে নর্মালি তুমি যেভাবে করো লেখো সহজ, y1 মাইনাস y2 x1 মাইনাস x2। প্যাটার্ন ধরে ধরে মুখস্থ করবো। এখানে আছে y মাইনাস y1 x মাইনাস x1, এখানে হবে y1 মাইনাস y2 x1 মাইনাস x2। 4 নাম্বার, আচ্ছা যদি কোনো সরলরেখা উভয় অক্ষকেই ছেদ করে, মানে ব্যাপারটা এরকম, এই একটা গ্রাফ, এই গ্রাফের একটা সরলরেখা এইভাবে গেছে, দেখো তো এই সরলরেখাটা এইভাবে যাওয়ার কারণে কি ঘটনা ঘটছে, এই সরলরেখাটা কিন্তু ওয়াই অক্ষকেও ছেদ করছে এক্স অক্ষকেও ছেদ করছে, এনে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণও আছে, আবার এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণও আছে। ধরো একটার নাম দিলাম এ আর একটার নাম দিলাম কি বি। এরকম যদি কোনো সরলরেখার সমীকরণ বের করতে বলে যে এক্স এবং ওয়াই দুই অক্ষকে কি করছে, ছেদ করছে, তাহলে সেই সরলরেখার সমীকরণ কিভাবে লিখবো বা কিভাবে করবো, সেটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে 1। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান কি বলতো 1। যখন আমরা 5 নাম্বারটা নিয়ে কথা বলতেছি, এই 5 নাম্বারটা দেখো, এই 5 নাম্বারটা ব্যাপারটা মনে রাখবা যে একটা সরলরেখা থেকে মূল বিন্দুর যে লম্ব দূরত্ব দেওয়া থাকবে পি,
এবং যে লম্বটা তুমি আঁকালা এই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে আলফা। সরলরেখা না, এই লম্বটা যে কোণ তৈরি করবে কার সাথে, এক্স অক্ষের এই ধনাত্মক দিকের সাথে। কোন কোণ বলো তো? এই কোণটা হচ্ছে আলফা। আর পি হচ্ছে মূল বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা সূত্র ইউজ করব এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান কি পি। এটা মনে রাখলে চলবে। এখন শিখবো আমরা দুটি সরলরেখা একই হওয়ার শর্ত, মানে দুটো সরলরেখা একই রকম আচরণ করবে কখন। দেখো, একটা সরলরেখার সমীকরণ ধরলাম আমরা a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, একটা সরলরেখার সমীকরণ। আর একটা ধরলাম a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, আর একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখা দুটো যদি একই সরলরেখা নির্দেশ করে কখন করবে, এই একটা শর্ত মনে রাখবা। যদি একই সরলরেখা নির্দেশ করতে চায় তাহলে মনে রাখবে এদের সবার ভুজদ্বয়ের অনুপাত, কোটিদ্বয়ের অনুপাত, মানে ওয়াইয়ের অনুপাত, ওয়াইয়ের সহগের অনুপাত সরি, আর এই কনস্ট্যান্ট c1/c2 অনুপাত পরস্পর সমান হবে। যদি সমান হয় তাহলে এই দুই সরলরেখা কি প্রকাশ করবে, একই হওয়ার শর্ত। এটা বুঝছো, দুটি সরলরেখা একই হয়ে যাবে। আচ্ছা, এটা দিয়ে অনেক এমসিকিউ আসে, মনোযোগ দিয়ে। এবার আমরা নেক্সট টপিক যাব, তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। আচ্ছা, তিনটি সরলরেখা দেখতে কেমন হবে? এই যেভাবে আমরা আঁকালাম ওইভাবেই আমরা লিখতে পারি। এই যে এই দুটা তো এরকমই থাকবে। নতুন করে একটা কি বানাবো বলো তো? নতুন করে আমরা একটা a3 ধরবো আর কি। ধরো একটা হলো a3x b3y c3 সমান 0, সমবিন্দু। মানে এটা সরলরেখা এদিক যাচ্ছে, ওই সরলরেখা এইদিক যাচ্ছে, এই সরলরেখা এইদিক যাচ্ছে, সবাই কিন্তু এটা সমবিন্দু, মানে একই বিন্দু দিয়ে কি করছে বলো তো, গমন করছে। এমন হওয়ার শর্ত কি? এমন হওয়ার শর্ত খুবই সহজ, তুমি এটা নির্ণয় করবা। দেখো, এক্স এক্স যতগুলো ভুজ আছে ভুজগুলো একসাথে লিখবে একই কলম বরাবর, a1 a2 a3, b1 b2 b3, c1 c2 c3, মানে এক্স এর সহগ একবার লিখবা, ওয়াই এর সহগ লিখবে, কনস্ট্যান্ট লিখবা। নির্ণয় করে যদি জিরো পাও, যদি এই ভ্যালুগুলো বসায় নির্ণয় করে কি পাও, জিরো পাও, তাহলে এই তিনটি সরলরেখা কি হয়ে যাবে, সমবিন্দু হয়ে যাবে। এবার দেখবো আমরা দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত। খুবই ইম্পর্টেন্ট, দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। আচ্ছা, দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি দুটি সরলরেখা ধরে নিচ্ছি। আমরা চাইলে এই সরলরেখাগুলোকে কিন্তু y সমান mx প্লাস c আকারে প্রকাশ করতেই পারি, আমাদের ইচ্ছা। তো একটা সরলরেখার ঢাল ধরলাম m1, x প্লাস কি ধরলাম বলো তো, c1। আর একটা সরলরেখার ঢাল ধরলাম m2, তাহলে সরলরেখাটা আরেকটা হয়ে যাবে m2x প্লাস কি c2। আমরা দুটো সরলরেখাকে এরকম ভাবে প্রকাশ করলাম। এখন এই দুটি সরলরেখা তখনই পরস্পর সমান্তরাল হবে যদি এই সরলরেখা দুটো ঢাল পরস্পর সমান হয়। ঢাল পরস্পর কি হয়, সমান। এটা মনে রাখবা, জিজ্ঞেস করবো কালকে। দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো তাদের ঢাল দ্বয় পরস্পর কি হবে, সমান। এখন তোমরা সবাই জানো ঢাল বের করার সূত্র ছিল -a/b, ছিল না, -a/b। তাহলে প্রথম সমীকরণের জন্য হবে a1/b1, আর দ্বিতীয় সমীকরণের জন্য হবে a2/b2। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে আমরা দেখো আরেকটা কন্ডিশন পেলাম, যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হতে চায় তাহলে আমরা লিখতে পারি a1/b1 সমান লেখা যায় a2/b2। আবার জিজ্ঞেস করো না যে a আর b কি জিনিস, a হচ্ছে x এর সহগ আর b হচ্ছে y এর সহগ। তাহলে এই দুটা জিনিস মনে রাখলে আমরা এমসিকিউ এবং সিকিউ সবই পারবো। এবার চলে যাব দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। দুটি সরলরেখা কখন লম্ব হবে এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। লম্ব
এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা পরস্পর কি আকারে আছে, লম্ব, এরকম একটা ব্যাপার। আমরা চাইলে কিন্তু এই সরলরেখাটাকেও লিখতে পারি y সমান m1x প্লাস c1, আর এটাকে লিখতে পারি y সমান m2x প্লাস c2। তাহলে এই দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে মনে রাখবা এই সরলরেখার ঢাল আর ওই সরলরেখার ঢালের গুণফল হতে হবে -1। যদি দুটো সরলরেখার ঢালের গুণফল হয় -1 তাহলে মনে রাখবা ওরা দুজন পরস্পর কিসে আছে, লম্বভাবে আছে। যদি আগের বারের মতো তুমি আরেকটা ফর্মুলা এস্টাবলিশ করতে চাও সেটা লিখবা, আগের বার কিন্তু a1/b1 আর a2/b2 সমান ছিল, এবার এমনটা হবে a1 a2 আর এই b1 b2 এর গুণফল হবে 0, গুণফলের যোগফল হবে কি 0। যদি a1 a2 আর b1 b2 গুণ করে যোগ করে তুমি 0 পাও তাহলে মনে রাখবা ওই দুটি সরলরেখা পরস্পর কিভাবে আছে, লম্বভাবে আছে, এটা মনে রাখবা। এবার চলে যাব নেক্সট টপিকে। দুটি সরলরেখা পরস্পর ধরো লম্ব, এখন আমাদের ধরো কোনো কারণে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর একটা সরলরেখার সমীকরণ আমাকে বের করতে বলতেছে, এমত অবস্থায় আমরা কি করব? ধরো আমাকে একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলো ax প্লাস by প্লাস c সমান 0, বলতেছে এই সরলরেখার উপর লম্ব হয় এরকম আরেকটা সরলরেখার তুমি সমীকরণ আমাকে বের করে দাও। খুব ঠান্ডা মাথায় দেখো, তুমি যে কাজটা করবা এক্স এবং ওয়াই এর যে সহগ আছে এদের স্থান বিনিময় করবা। তাহলে এর জায়গায় লিখবা হচ্ছে বি আর বি এর জায়গায় লিখবা কি এ। লেখার পরে খুব মনোযোগ দিয়ে শোনো, ওয়াই এর সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন চেঞ্জ করে দিবা। ওয়াই হচ্ছে এটা, এটার সামনে প্লাস চিহ্ন ছিল না, তাহলে মাইনাস করে দিবা। প্লাস অবশ্যই এই কনস্ট্যান্ট চেঞ্জ করে নতুন একটা কনস্ট্যান্ট লাগাবা, কে সমান 0। এটাই হলো লম্বরেখার সমীকরণ, এক্স এবং ওয়াই এর সহগের পরিবর্তন, ওয়াই এর শুধু চিহ্নের পরিবর্তন প্লাস নতুন একটা কনস্ট্যান্ট সমান কি লিখবা 0। তাহলে আমরা নতুন একটা লম্বরেখার সমীকরণ পেয়ে যাব, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এখন বলো যে ভাইয়া কে বের করবো কি করে? কে বের করার জন্য আমাদের কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে, সেই ক্লু ইউজ করলেই আমরা কি বের করতে পারবো, কে বের করতে পারবো, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তবে একটা কথা মাথায় রেখো, সরলরেখার চ্যাপ্টারে কোনো সরলরেখার উপরে যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে সেই বিন্দু কিন্তু সারা জীবনে ওই সরলরেখা কি করবে, সিদ্ধ করবে। তুমি চাইলে ওই সরলরেখার মধ্যে ওই বিন্দু কি করতে পারো, গমন করাতে পারো। মানে যদি বিন্দু দেওয়া থাকে 1 আর 2 তাহলে এক্স এর জায়গায় 1 বসাতে পারো আর ওয়াই এর জায়গায় 2 বসাতে পারো। এই জিনিসটাকে বলা হয় কি করা, সিদ্ধ করা। এই লাইনটা একটু মনে রেখো যা বললাম। আচ্ছা, মাঝে মাঝে তোমাদেরকে একটা এরকম ক্লু দিবে যে যে একটা সরলরেখার উপর একটা লম্বরেখার সমীকরণ নির্ণয় করো এবং ওই সরলরেখাটা আলফা বিটা বিন্দুগামী, ওরা বলে দেবে যে একটা বিন্দুগামী। কি বললো, আলফা বিটা বিন্দুগামী লম্বরেখার সমীকরণ নির্ণয় করো। মানে এই যে সরলরেখার সমীকরণ, এই সরলরেখার উপর লম্বরেখার সমীকরণই বের করতে বলছে, কিন্তু কোন বিন্দুগামী, আলফা বিটা বিন্দুগামী। তাহলে আরো সহজ, সমস্যা নাই। আগের বারের মতো এক্স আর ওয়াই এর তুমি জায়গা চেঞ্জ করে ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন দিবা, মানে চিহ্ন চেঞ্জ করে দিবা। দেওয়ার পরে এবার আর প্লাস কে লিখবা না, কারণ তোমাকে কি বলছে এবার, নতুন একটা বিন্দুগামী বলছে, বলছে না? তো সহজ বুদ্ধি হলো এই এখানে যে আলফা বিটা আছে না, এই আলফার সাথে লিখবা বি, মানে এক্স এর সহগ, কি লিখবা বি, মাইনাস দিয়ে এই এর সাথে লিখবা বিটা, কি লিখবা এর সাথে লিখবা কি বিটা। তাহলে তোমার লম্বরেখার সমীকরণ হয়ে যাবে। বুঝছো কথাটা আমার, যে একটা সরলরেখার সাথে আরেকটা সরলরেখা লম্ব আকারে আছে, শুধু এটুকু বললেই হবে লিখবা। আর যদি বলে এই রেখার সাথে একটা রেখার সমীকরণ নির্ণয় করো যা লম্ব এবং কোন বিন্দুগামী, আলফা বিটা বিন্দুগামী, তাহলে সরাসরি প্রথমটুকু সেম থাকবে, এই কে এর জায়গায় ওই পাশে এই আলফার সাথে লিখবা এক্স এর সহগ আর বিটার সাথে লিখবা ওয়াই এর সহগ, তাহলে মাঝখানে কি চিহ্ন দিবে একটা মাইনাস, তাহলে একদম সরাসরি কি হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না, লম্বরেখার সমীকরণ চলে আসবে। কি বললাম, সরাসরি লম্বরেখার সমীকরণ চলে আসবে, আর কিচ্ছু করা লাগবে না যদি এরকম বিন্দুগামী দেওয়া থাকে। আচ্ছা, টপিকের নাম, এটাও অনেক ইম্পর্টেন্ট টপিক, সমান্তরাল রেখার সমীকরণ। দেখো যারা উপরের ব্যাপারটা নিয়ে খুব ভয় পাচ্ছ, এটা ভয় পাওয়ার কিছু নাই তো। ধরো 2x প্লাস 3y প্লাস 5 সমান 0 একটা সরলরেখার সমীকরণ দিচ্ছে, দিয়ে বলতেছে এটা লম্বরেখার সমীকরণ নির্ণয় করো যা আবার 1 2 বিন্দুগামী। কি বললো, 1 2, তাহলে কি করবো, প্রথমে এক্স এর সহগের জায়গায় 3 লিখবা আর ওয়াই এর জায়গায় কি লিখবা 2, ওই যে জায়গা পরিবর্তন করে দিলাম, তাহলে 3x 2y।
সামনে প্লাস চিহ্ন তাহলে মাইনাস চিহ্ন হবে, সমান এই 1 এর সাথে গুণ করতে হবে 2, মনে আছে যে আলফার সাথে এক্স এর সহগ বি, তাহলে এই 1 এর সাথে 2, 2 একে কত হয় 2, সূত্রের মাইনাস 2 এর সাথে 3, সরি এখানে গুণ করতে হবে, এখানে এখানে আমি ওখানে গুণ করে ফেলতেছি, সরি গুণ করে ফেলতেছি কিন্তু উপরে উপরে না, এই নিচে গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে গুণ করবো কি বলতো 3, আর 2 এর সাথে গুণ করবো -2, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 2 দুগুণে কি হবে 4, এই যে সমীকরণ শেষ। 3x - 2y, 3 আর 4 7 এই পাশে নিয়ে আসো, এই যে অঙ্ক শেষ। মাথায় ঢুকছে এবার? কঠিন কিছু না, একদম সহজ। এই 1 এর সাথে 3 গুণ, সূত্রের মাইনাস, 2 দুগুণে 4, বাট -4 দেন +4 হয়ে গেছে। বুঝছো সবাই? এবার চলে আসবো আমরা সমান্তরাল রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ বের করার যেমন সূত্র রয়েছে, সমান্তরাল রেখা বের করারও তেমন সূত্র রয়েছে, খুবই সহজ। বলা থাকলো ax + by + c = 0, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করো। খুবই সোজা, তোমরা শিখেছো না? সমান্তরাল দুটি রেখার ঢাল পরস্পর কি হয় সমান, তাহলে মনে রাখবা সমান্তরাল বের করতে হলে এইটুকুর কোনো চেঞ্জ হবে না, এই ax + by যা দেওয়া থাকবে তাই থাকবে, প্লাস k = কি লিখবা 0, এইটুকুর কোনো কি হয় না বলো তো, চেঞ্জ হয় না। এখন আগের বারের মতো যদি তোমাদের একটা বিন্দু দিয়ে দেয়, কি দিয়ে দেয় বললো যে এটা তো একটা সূত্র হলোই, তোমাকে বললো এটা আবার কি বিন্দুগামী বললো, আলফা বিটা বিন্দুগামী, বুঝছো? তাহলে এবারও একটা সূত্র আছে খুবই সহজ, ax + by তো লিখে ফেলবা, লিখে আগেরবার বিয়োগ করছিলে না, আগেরবার বিয়োগ করছিলে না, এবার যোগ করবা, তাহলে a এর সাথে আলফা গুণ আর b এর সাথে বিটা গুণ, খালি মাঝখানে কি চিহ্ন দিবা প্লাস, এই যে x এর সাথে আলফা আর y এর সঙ্গের সাথে কি বিটা গুণ করে কি করছো এবার যোগ, আগেবার কি করছিলা বিয়োগ। ধরো দুটো সরলরেখা সেট করে চলে গেল, তাহলে সাপোজ এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, সেম সেম, এটা কোণ বিপরীত কোণ সেম সেম, এই কোণটা কি যা হবে এই কোণটাও কি হবে তাই হবে। দেখে বোঝা যাচ্ছে এটা যদি সূক্ষ্মকোণ হয় এটা হবে কি কোণ স্থূলকোণ, তার মানে দুইটা কোণ বের হয়, দুটো সরলরেখা সেট করলে কয়টা কোণ বের হয়, দুইটা কোণ বের হয়। তো কিভাবে বের করবো এই কোণ, এই কোণ বের করবো আমরা থিটার সাহায্যে, tan থিটা সমান লিখে নাও প্লাস মাইনাস প্রথম সরলরেখার ঢাল থেকে দ্বিতীয় সরলরেখার ঢাল বাদ দিবা, ডিভাইডেড 1 + m1 m2। অনেকে বলবা কোনটা ধরলে স্থূলকোণ পাবো কোনটা ধরলে সূক্ষ্মকোণ পাবো, এটা মনে রাখার দরকার নাই, তখন পরীক্ষা যদি আসে কোণ বের করো তোমার তো দুইটাই বের করে দেওয়া লাগবে, প্লাস ধরে ম্যাথ করা লাগবে মাইনাস ধরে ম্যাথ করা, আর যদি পরীক্ষায় স্পষ্ট উল্লেখ করে দেয় যে স্থূলকোণ বের করো, তুমি দুইটাই বের করবা, সমস্যা কি, দুইটা বের করে যেটা বড় হবে সেটা হবে কি কোণ স্থূলকোণ, আর যেটা ছোট হবে সেটা কি হবে সূক্ষ্মকোণ। আসলে সবাই বুঝতে পারছো এই সূত্র? আচ্ছা এইটা কি তুমি চাইলে আর একটা ভাবে মনে রাখতে পারো, অনেক সময় এটা এটা মনে রাখলেই হয় আসলে। আর যদি তোমার মনে হয় যে না আমি এই সরলরেখাটাকে আসলে y = m1, মানে এক কথায় y = mx + c এই আকারে প্রকাশ করতে পারি না, পরীক্ষা হলে পারতেছি না, আমার সমীকরণ দেওয়া আছে মনে করো ওই রকম করে যে ax + by + c = 0, এই y = mx + c আকারে দেওয়া নাই, তাহলে কিভাবে করব, একদম ইজি। দেখো a2b1 মানে m1 এর জায়গায় লিখতে হবে a2b1 মাইনাস এখানে হবে a1b2 ধারা অনুযায়ী, a2b1 - a1b2, আর নিচে হবে a1a2 প্লাস b1b2। এটা যে সূত্র এটা একই সূত্র, একটা ঢাল দিয়ে আর একটা কি দিয়ে সহগ দিয়ে, বুঝছো? ওর উপর একটা ঢাল দিয়ে নিচেরটা কি দিয়ে সহগ দিয়ে, আলাদা কিছু না, বুঝতে পারছো? এটা হলো এরকম সমীকরণের ক্ষেত্রে, আর এটা হলো ax + by + c এরকম সমীকরণের ক্ষেত্রে। আশা করি সবাই বুঝছো। এখন আমরা চলে যাব বিন্দুর অবস্থান নির্ণয়, এই টপিকে যাব। টপিকের নাম হচ্ছে বিন্দু, এটা নবীর থেকে আসে, খুব আসে, বিন্দু অবস্থান নির্ণয়। দেখো ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের x1, y1, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কি x1, y1, এবং আরেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং বলতেছে এটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে ax + by + c = 0। আমাদের প্রশ্ন করা হচ্ছে এই দুটি বিন্দুর অবস্থান এই সরলরেখার কোথায়, এই দুটো বিন্দুর অবস্থান এই সরলরেখার কোথায়, কিভাবে বের করবো? দেখো মনোযোগ দাও, এই বিন্দুকে আমরা এখানে যদি গমন করাই দিই তাহলে এমন হবে না,
এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। আমি শিখালাম যে এক্স ওয়ান বসবে এক্স এর জায়গায়, ওয়াই ওয়ান বসবে ওয়াই ওয়ান জায়গায়। এটা হলো গমন করাই দিল। গমন করাই দিলে এখানে কি আর কোনো চলক থাকবে? কোনো চলক থাকবে না, কারণ এ একটা সহগ, বি একটা সহগ, সি একটা সহগ। আবার এগুলো একটা কি ছিল, মানে ভ্যালু ছিল। এই ভ্যালুগুলো যদি এনে গমন করা দাও তাহলে এখানে কোনো কি আর চলক থাকবে? খালি মান প্রকাশ করবে না। সেম ভাবে তুমি যদি এক্স টু ওয়াই টু এখানে গমন করায় দাও, সেটাও খালি ভ্যালু প্রকাশ করবে না। এক্স টু বি ওয়াই টু প্লাস কি সি, তাহলে এটাও একটা ভ্যালু প্রকাশ করবে, এটাও একটা কি প্রকাশ করবে, ভ্যালু। আচ্ছা, এটাকে দিলাম সি ওয়ান, এটাকে দিলাম কি বলতো সি টু, কারণ দুটা একই তো। সরি, সি ওয়ান হবে না, একই, কারণ সরলরেখায় কটা ছিল, একটাই ছিল। তাহলে প্লাস সি। তাহলে আমি দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান বসালে একটা ভ্যালু পাবো, এক্স টু ওয়াই টু বসালে কি পাবো, আর একটা ভ্যালু পাবো না? এই দুটা ভ্যালু, আচ্ছা ভ্যালু তো পজিটিভ চিহ্ন যুক্ত হতে পারে, নেগেটিভ চিহ্ন যুক্ত হতে পারে। যদি দুইটা যদি দুইটা একই চিহ্ন বিশিষ্ট হয়, কি বললাম, যদি এই দুইটা ভ্যালু কি হয়, একই, ধরো দুইটাই পজিটিভ আসলো বা দুইটাই কি আসলো নেগেটিভ, যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে মনে রাখবা, ঠিক আছে, তাহলে মনে রাখবা যে তারা একই পাশে থাকবে। কি হবে? দুজন একই পাশে থাকবে। এই সরলরেখার কোন পাশে থাকবে? এই সরলরেখার একই পাশে থাকবে। মানে ব্যাপারটা কেমন? ধরো এই একটা সরলরেখা, ওই দুইটা বিন্দুই ধরো সাপোজ উপরের দিকে আছে, বুঝতে পারছো কথাটা? আর যদি কি উল্টা কথা, যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে কি এক পাশে থাকতে পারবে? তাহলে পরস্পর কি পাশে থাকবে? বিপরীত পাশে থাকবে, বিপরীত পাশে থাকবে। মানে ব্যাপারটা কেমন হবে? একজন যদি উপরের দিকে থাকে, আর কোন দিক থাকবে? নিচের দিকে থাকবে। আশা করি বুঝতে পারছো এক নম্বর শর্ত। এবার দুই নম্বর শর্ত, এই বিন্দুটা কি আসলে ওদের ছেদ করে সৃষ্টি করা কোণের মধ্যে অবস্থিত হবে কিনা, মানে এখানে বা এখানে, এখানে বা এখানে অবস্থান করবে কিনা, এই শর্ত আসে। তাহলে কিভাবে করব? আমার শিওর হবো কি করে এই বিন্দুটা আসলে ওই দুটি সরলরেখার অন্তর্ভুক্ত স্থূলকোণ অথবা সূক্ষ্মকোণে অবস্থান করবে কিনা? সেটা হলো, এটা কম আসে, চিন্তা করো না। কেমন হয় প্রশ্ন দেখো, আমরা এই বিন্দুটা এখানে গমন করাই দেবো, এই বিন্দুটা এখানেও গমন করাই দেবো, তাহলে কেমন দেখতে হবে? এ ওয়ান এক্স ডট বি ওয়ান ওয়াই ডট সি ওয়ান ইন্টু এ টু এক্স ডট, দুই জায়গায় গমন করে দিচ্ছি, বি টু ওয়াই ডট প্লাস কি সি টু। এবার এই জায়গায় লেজ আছে দেখো, এ ওয়ান এ টু, দুটি সরলরেখার এক্স এর সহগের গুণফল যোগ বি ওয়ান বি টু, যদি গ্রেটার দেন জিরো হয়, কি হয় বলো তো? যদি কি হয় বলো? যদি গ্রেটার দেন জিরো হয়, মনে রাখবা, যদি কি হয় বলো, বলো তাড়াতাড়ি বলো। গ্রেটার দেন জিরো হয়, তাহলে এটা অবস্থান করবে স্পেসিফিক্যালি স্থূলকোণে, মনে রাখবা। কোথায় অবস্থান করবে? স্থূলকোণে। আর যদি লেস দেন জিরো হয়, তাহলে অবস্থান করবে কোথায় বলো? সূক্ষ্মকোণে। তাহলে দেখো আমরা দুইটাই স্পেসিফিক ভাবে বের করতে পারবো, সমস্যা নেই। যদি একটা বিন্দু দেওয়া থাকে আর সরলরেখা দেওয়া থাকে কয়টা? দুইটা। প্রথমে দুইটাই গমন করাবো, গমন করে গুণ করব, প্লাস করব এ ওয়ান এ টু আর বি ওয়ান বি টু। যদি এটার ভ্যালু জিরোর থেকে বড় হয়, তাহলে কোন কোণে অবস্থান করবে? স্থূলকোণে। আর যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে কোন কোণে অবস্থান করবে? সূক্ষ্মকোণে। আশা করি বুঝতে পারছি। কিছু কমন বেসিক আছে যেগুলো না পারলে আসলে কিছুই করা সম্ভব না। আমাকে যদি কখনো বলা হয় এক্স অক্ষের সমীকরণ কি হবে, যদি এই প্রশ্ন করে, এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই সমান জিরো, কারণ এখানে ওয়াই এর কোনো মান থাকে না। যদি তোমাকে ওয়াই অক্ষের সমীকরণ বলে, তাহলে এক্স সমান জিরো। এখন যদি তোমাকে বলা হয় তুমি এক্স অক্ষের সমান্তরালের রেখার সমীকরণ বের করো, এবার কিন্তু তাহলে জিরো না। তাহলে আগের বার যদি এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই সমান জিরো, তাহলে এক্স অক্ষের সমান্তরালের সমীকরণ ওয়াই সমান সামথিং হবে, জিরো হবে না। তখন হবে ওয়াই সমান ধরো বি। আচ্ছা, মনে রাখবা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? ওয়াই সমান বি। আচ্ছা, এবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে বলে, তাহলে এক্স সমান জিরো না হয়ে কি হবে? এক্স সমান এ। এই কথাটা একটু মনে রেখো, যে ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে? এক্স সমান এ, আর এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে? ওয়াই সমান বি। যাই হোক, আমি অনেকগুলো স্টার দিচ্ছি এটার কারণে না, অন্য কারণে। সেটা হলো, তোমাকে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দু হতে কোনো রেখার লম্ব দূরত্ব বের করবো আমরা। কোনো রেখার কি বের করব? লম্ব দূরত্ব বের করব।
কিভাবে বের করব সেটা হলো ইম্পর্টেন্ট। ধরো একটা বিন্দু দেওয়া আছে আমাকে x1 y1, এই বিন্দু থেকে ধরো এই একটা সরলরেখা আছে, এখান থেকে আমরা এই লম্ব দূরত্ব কিভাবে বের করবো? সরলরেখার সমীকরণ দেওয়া থাকলো, মনে করো ax প্লাস by প্লাস c সমান 0। এই লম্ব দূরত্ব বের করা পারতেই হবে। দেখো, ধরো লম্ব দূরত্ব d সমান, প্রথম মডুলাস দিয়ে নিবে, একদম মুখস্থ রাখতে হবে। এই বিন্দুটা এই সরলরেখার উপর গমন করাই দাও, তাহলে কি হবে? গমন করলে কি হয়? x1 যায় x এর মধ্যে, তাহলে কি হবে? x1, y1 যায় y এর মধ্যে, তাহলে কি হবে? by1 প্লাস c সমান 0 দিবা না, খালি এই ভ্যালুগুলো নিবা, নিয়ে মডুলাস দিবা, মানে উপরে সবসময় কি মান আসবে? পজিটিভ। রুট ওভার x এর সহগ কি ছিল? a, তাহলে a স্কয়ার, y এর সহগ কি ছিল? b, তাহলে হলো b স্কয়ার। এই সূত্র ভাইয়া জীবনেও ভোলা যাবে না, নির্দিষ্ট বিন্দু হতে কোনো রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। আমরা শিখবো দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল রেখার এক্স আর বি ওয়াই কিন্তু সেম হয়, আমরা বারবার শিখেছি, শুধু কনস্ট্যান্টের মধ্যে কি হয়? চেঞ্জ হয়। যদি সমান্তরাল রেখা দেখো এক্স প্লাস বি ওয়াই হয়েছে, শুধু কার মধ্যে চেঞ্জ হয়েছে? c1 আর c2 মধ্যে চেঞ্জ হয়েছে। মানে ব্যাপারটা এরকম, দুটি সমান্তরাল দুটা রেখা পরপর আছে, আমরা এই দুটা রেখার মধ্যবর্তী এই দূরত্বটা কি করতে চাই? বের করতে চাই। খুবই সহজ। d সমান মডুলাস c1 মাইনাস c2। তুমি সরাসরি c1 থেকে c2 কি করে দিবা? বাদ দিয়ে দিবা, বাট মডুলাস মানে সবসময় কি মান দেবে? পজিটিভ। আর বাদ বাকি সেম, a স্কয়ার প্লাস b স্কয়ার। a1 দিলাম না কেন? কারণ আমার দুই জায়গায় তো ab সেম, এই জন্য কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো, তাহলে এই দুটি সরলরেখার সমীকরণ খুব ভালোভাবে মুখস্থ করবা। এবার লাস্ট টপিক আমাদের, এটাও পরীক্ষায় খুব আসে গ নাম্বারে, মানে অনেকগুলো স্টার দিচ্ছি আমি, কারণ এটা গ নাম্বারের জন্য সব থেকে মনে হয় বেশি আসা কোশ্চেনের মধ্যে একটা হবে, যে আসলে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। দুটি সরলরেখার কি বললাম? অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের কিসের সমীকরণ? সমদ্বিখণ্ডক কোণের সমীকরণ। ঠিক আছে, তো আমরা চেষ্টা করতেছি বোঝা। চলো, দুটি সরলরেখা কি করছে? তার মানে ছেদ করছে। অবশ্যই ছেদ না করলে তার কোণ পাবো না, ছেদ কোণ না করলে কোণ পাবো না। সমীকরণ দুটো লেখো, a1x b1y প্লাস c1 সমান 0, আর একটা হলো a2x প্লাস b2y প্লাস c2 সমান কি বলতো? 0। এখন এই দুটি সরলরেখা যদি ছেদ করে, খুবই সহজ, কোণ উৎপন্ন করে না? এই কোণ মনে করো সমান দুই ভাগে ভাগ করছে একটা রেখা, এই রেখার নাম কি? সমদ্বিখণ্ডক রেখা। এই সমদ্বিখণ্ডক রেখার আমার কি বের করা লাগবে? সমীকরণ। কারণ কোণ তো আমার দুইটা, একটা সূক্ষ্মকোণ, তাহলে সমদ্বিখণ্ডক কয়টা বের হবে? দুইটা, একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর একটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এখন ঘটনা হচ্ছে সূত্রটা কি? খুবই সহজ, a1x b1y প্লাস c1, ওই যে লম্বরেখার সমীকরণ যেভাবে বের করলো ওরকম, খালি মডুলাস নাই। কি নাই বলো তো? মডুলাস নাই। রুট ওভার a1 স্কয়ার b1 স্কয়ার। স্পেশালি মনে রাখবে এটা প্লাস মাইনাস চিহ্ন থাকবে, তারপরে এই রেখাটাকে লিখে দিবা a2x b2y প্লাস কি লিখবা? c2 ডিভাইডেড রুট ওভার a2 স্কয়ার, আর কি হবে? ইজি, একদম ইজি। এখন ঘটনা হচ্ছে আমি কখন প্লাস ধরবো আর কখন মাইনাস ধরবো, বুঝবো কি করে? আচ্ছা, এই শর্ত নাম্বার 1, যদি তুমি a1 a2 আর এই b1 b2 গুণ করে যোগ করো, আর যদি এর ভ্যালু 0 থেকে কি হয়? বড় হয়,
তাহলে প্লাস ধরলে পাবা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। কি পাবা? স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর মাইনাস ধরে পাবা হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। আশা করি বুঝতে পারছো। যদি a1 a2 প্লাস b1 b2 ইজ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে প্লাস ধরলে পাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, মানে প্লাস ধরে ম্যাথ করলে পাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। আর মাইনাস ধরে কি পাবা? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। 2 নম্বর শর্ত, যদি a1 a2 আর b1 b2 গুণ করে দেখো কোনো কারণে এগুলা 0 থেকে কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, তাহলে এই জিনিসটাও উল্টে যাবে। তাহলে মাইনাস ধরলে পাবা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর প্লাস ধরলে পাবা কি বলো? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। উল্টে যাবে, মানে আগের বার প্লাস ধরলে পাইতে স্থূলকোণ, এখন মাইনাস ধরলে পাবা কি? স্থূলকোণ। আর প্লাস ধরলে কি পাবা? সূক্ষ্মকোণ। তবে একটা ভিন্ন রুলস বলে দিই, এটা কিন্তু অ্যাডমিশনে বেশি কাজে দেখতে পাওয়া যায়। তুমি a1 a2 ছাড়াও আরেকভাবে এটা করতে পারো। যদি তুমি ওই দুই সমীকরণে c1 c2 বের করো, c1 c2 গুণ করো, হ্যাঁ, গুণ করে যদি দেখো সেটা 0 থেকে কি আইছে? বড়, বুঝছো? তাহলে প্লাস ধরলে পাবা হচ্ছে, মানে প্লাস যুক্ত সমীকরণটি ধরলে কি পাবা জানো? মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। কি পাবা? মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। লেখা নাও একটু, বলতেছি আমি। মূল বিন্দু ধারী সমদ্বিখণ্ডক রেখার কি পাবা? সমীকরণ। আর যদি তুমি c1 c2 করে দেখো সেটা 0 থেকে কি হয়েছে? ছোট হয়েছে, তারপরেও যদি তুমি মূল বিন্দুধারী সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে চাও, তাহলে মাইনাস ধরবা। কি ধরবা? মাইনাস। মানে c1 c2 গুণ করে যদি দেখো সেটা 0 থেকে বড় হয়েছে, তাহলে তুমি যদি চাও যে আমি মূল বিন্দুধারী সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে চাই, মূল বিন্দুধারী, তাহলে কি করবা? প্লাস ধরবা। আর যদি c1 c2 গুণ করে দেখো সেটা 0 থেকে ছোট হয়েছে, তারপরেও যদি তুমি কি বের করতে চাও? মূল বিন্দুধারী সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ তোমাকে পরীক্ষায় লেখা থাকে যে মূল বিন্দুধারী সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করে দাও, ওই কথা যদি উল্লেখ থাকে তাহলে এই c1 c2 শর্ত ইউজ করবা। যদি 0 থেকে বড় হয় তাহলে প্লাস ধরবা, আর 0 থেকে ছোট হলে মাইনাস ধরে ম্যাথ কমপ্লিট করে ফেলবা। যা যা বললাম এই ছিল আমাদের সরলরেখা চ্যাপ্টারে। মোটামুটি মনে করো, মোটামুটি আমার বিশেষ এইগুলো করলে এর বাইরে তেমন কোনো কিছু লাগবে না। একটা ইকুয়েশন আমার অ্যাড করে দেবো, সেটা হলো, এখন অ্যাড করে দিচ্ছি, মনে করো পরে এর ব্যবহার নিয়ে কথা বলবো যদি সামনে পড়ে আমাদের, এখন খুব একটা কথা বলবো না। সেটা হলো সরলরেখার দূরত্ব আকার সমীকরণ। দেখো, সরলরেখার দূরত্ব আকার সমীকরণ। আকার সমীকরণ, দূরত্ব আকার সমীকরণ, এটা আবার কেমন জিনিস? দূরত্ব, এরা যদি ব্যবহার পাই আমরা করতে গিয়ে তাহলে ইউজ করবো। হ্যাঁ, তাহলে লিখে রাখো আপাতত। এক্স মানে তো চলো, এক্স থেকে আমরা ওই বিন্দু বাদ দেবো x1, ডিভাইডেড লিখবো cos থিটা, সমান y মাইনাস বিন্দু বাদ দেবো y1, ডিভাইডেড লিখবো sin থিটা, সমান প্লাস মাইনাস আর। ইকুয়েশন লিখে রাখো, যদি ব্যবহার হয় তখন এটা নিয়ে আলোচনা করবো।